নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো প্রবীর জানা রচিত গল্প টিকি নিয়ে টিটকিরি। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প টিকি নিয়ে টিটকিরি। শিক্ষক মহাশয় রতন মণ্ডলের গলা ভেসে এলো। রাজু, বাড়ি থেকে সন্ধি পড়ে আসতে বলেছিলাম, পড়েছ? রাজু উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রতনবাবু বললেন, পেছনের বেঞ্চে বসে ঘুমোচ্ছ, লজ্জা করে না? রাজু হাত কচলাতে কচলাতে বলল, স্যার ঘুমাইনি, চোখ বন্ধ করে চিন্তা করছিলাম। মাসনাদি আলা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বোর্ডে এসে লেখো তো। স্যার, আমি হিজলির মাসনাদি আলার কথা ভাবছিলাম, ওখানে কি আছে স্যার? বড্ড বকবক করো তুমি, যা বলছি তাই করো। রাজু শিক্ষক মশায়ের বসার চেয়ারের নিকট দেওয়ালে ঝুলানো বিশাল কালো বোর্ডের দিকে এগিয়ে এলো। সে অষ্টম শ্রেণীতে পড়ে। তার কথার মধ্যে তোতলামি থাকায় বন্ধুরা ওকে নিয়ে প্রায়ই হাসি ঠাট্টা করে। ওর দিকে তাকিয়ে এই ক্লাসের সহপাঠীরা একসঙ্গে চেঁচিয়ে উঠল, দারুণ মজা, কি দারুণ মজা হবে। আবার কেউ কেউ হো হো করে হাসতে লাগলো। রতনবাবু ঝাঁঝালো গলায় ধমকে সুরে বললেন, হচ্ছেটা কি? হ্যাঁ, মাছের বাজার নাকি? হইচই ফেলে দিচ্ছ যে? রাজু যেই পেছন ফিরেছে, শিক্ষক মশাই নিজেই তখন হাসি চেপে রাখতে পারলেন না। তার বাটারফ্লাই গোফের তলায় ঝকঝকে দাঁতের ফাঁকে হাসির ঝিলিক ঢেউ খেলে গেল। তিনি বললেন, তোমার মাথায় ওটা কি? স্যার, টিকি। টিকি? ওটার থেকে কি যেন ঝুলছে। রাজু মাথায় হাত দিয়েই লাফিয়ে উঠল। এ কি? টিকটিকি? নিশ্চয়ই পটলার কাণ্ড। স্যার, ওরা মোড়া টিকটিকি আমার টিকির সঙ্গে বেঁধে দিয়েছে। আবার সারা ক্লাসে হাসির রোল উঠল। রতন স্যারকে আগে কেউ হাসতে দেখেনি। এত হাসির পরে তিনি গম্ভীর হয়ে গেলেন। হঠাৎ টিকি কেন? রাজু সরলভাবেই বলল, আপনি বলেছিলেন কোনো কিছুই ফেলার নয়। নাপিত চুল কাটছিল, তাই একগোছা চুল রেখে দিলাম, যদি কাজে লাগে। পুজোর ছুটির পরে স্কুল খুলেছে। রতনবাবুকে ক্লাসে প্রবেশ করতে দেখেই রাজু দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, স্যার, আপনার কথাই ঠিক। তিনি বিস্ময় ভরা চোখে রাজুর দিকে তাকিয়ে বললেন, কেমন করে জানলে? রাজু বলতে লাগলো, আমি আর আমার এক বন্ধু বাচ্চু সেদিন ঠিক করলাম হিজলির মাসনাদি আলা দেখতে যাব। সকাল সকাল বেরিয়ে পড়লাম। চওড়া উঁচু মাটির পথ ধরে আমরা দুজনে হাঁটছি। যাওয়ার পথেই আমার মামার বাড়ি। মাকে বলে গেলাম, যদি ফিরতে রাত হয় তাহলে মামার বাড়িতেই রাত কাটাবো, চিন্তা না করতে। হিজলির মাসনাদি আলা আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে। এই বাঁধ হুগলি নদী আর বঙ্গোপসাগরের সংযোগস্থলে সাপের মতো দুপুরের অলস রোদে শুয়ে আছে। নদীর তীরে কোথাও কোথাও ঝাউ গাছ, গাংচিল, দাচড়া বা নানা রং বেরঙের পাখির জটলা। ওরা অবাক হয়ে আমাদের যেন অজানা অতিথিকে দেখছে। মাঝে মাঝে ভেসে আসছে নীল নীল সমুদ্রের গর্জন, ঝাউ গাছের দীর্ঘশ্বাসের শব্দ। বেশ কয়েকটি বালিয়াড়ি পেরিয়ে যখন হিজলির মাসনাদি আলায় পৌঁছলাম, তখন সূর্য মাথার উপর কিছুটা সরে গিয়ে আর চোখে আমাদের দেখে বিদ্রূপের হাসি হাসছে। আমাদের বুকে তখন অফুরন্ত উন্মাদনা। হয়তো হিজলির মাসনাদি আলা থেকে কোনো নতুন তথ্য আবিষ্কার করে রাতারাতি ঐতিহাসিক হয়ে যেতে পারি। কারণ আগে থেকেই জানতাম হিজলির মাসনাদি আলা তাজ খাঁর প্রাসাদ। একসময় তাজ খাঁ এখানে রাজত্ব করতেন। এখানে রয়েছে একটি বৃহৎ লোহার মুগুর। দীর্ঘ শতাব্দীর ব্যবধান এর উপর কোনো মরিচার আস্তরণ ফেলতে পারেনি। লোকে এটাকে বলে আশাবাড়ি।
অর্থাৎ এটাকে তুলতে পারলে ইচ্ছে পূরণ হয়। মাঝে মাঝে দু একটা জাহাজ নোঙর করে পীরের দরগায় পুজো দিচ্ছে। বাড়ি ফিরছি, আকাশ কালো মেঘে ঢেকে গেছে। শরতের নীল আকাশ কখনো কখনো এরূপ মেঘে ঢেকে যায়। একটু পরে দৈত্যের মতো ছুটে এলো ঝড় আর তার সঙ্গে বৃষ্টি। আমরা কাছাকাছি একটা বাড়িতে আশ্রয় নিলাম। বাড়ির মালিক এক বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এসে বারান্দায় আমাদের দেখে বেশ খুশির সঙ্গেই বললেন, তাহলে তোমরাও একই গুরুর শিষ্য? ভদ্রলোকের মাথায় টিকি, কপালে চন্দনের ফোঁটা দেখে বুঝলাম বৈষ্ণব ভক্তই হবেন। বাড়ির সামনে একটি ছোট্ট মন্দির টালির ছাউনিতে মোড়া। ঝড় যখন থামলো তখন অনেক রাত্রি। আমাদের মন্দিরে থাকার ব্যবস্থা করলেন ওই বৃদ্ধ বাড়ির মালিক। আহার শেষে একটা মাদুরার মশারি এনে বলেন, বিছানা পেতে ঘুমো, সকালে দেখা হবে। আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অজস্র আরশোলা, ইঁদুর, টিকটিকি। আমি আবার আরশোলাকে ভীষণ ভয় করি। বাচ্চু বলল, মশারি আটকানোর মতো হুক বা কিছু তো দেওয়ালে নাই। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কয়েকটি গৌরাঙ্গ মহাপ্রভুর বড় বড় মাটির মূর্তি ঘরের এক কোণে রয়েছে। এইসব মূর্তিকে পালকিতে চাপিয়ে কিছু ভক্ত যে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল টাকা পয়সা সংগ্রহ করে তা আমি জানতাম। আমি বললাম, মহাপ্রভুর ওই 4টে মূর্তি বিছানার চারপাশে দাঁড় করিয়ে দাও, আমি ওদের হাতেই মশারির কোণগুলো আটকে দিচ্ছি। পরদিন বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে। বাড়ির মালিক আমাদের সামনে হাজির। ভেবেছিলাম ভোরের আগে মাটির মূর্তিগুলোকে যথাস্থানে রেখে দেব, কিন্তু ঘুম ভাঙতে দেরি হয় ও কাজ আর হয়ে ওঠেনি। ভয়ে কাঁপতে লাগলাম আমরা দুজনে। একটা বিগ্রহ মশারির টানা হ্যাঁচড়াতে আমার শরীরের উপর গড়িয়ে পড়ল। বাড়ির মালিক তখন 2 হাত জোর করে বললেন, প্রভু প্রভু, অপরাধ ক্ষমা করো প্রভু। তুমি দুজন দেবদূত পাঠিয়ে আমাকে যে শিক্ষা দিলে তা আমি কোনো দিন ভুলব না। আমরা স্যার বিস্ময়ে কোনো কথা বলতে পারছি না। বাড়ির মালিক কম্পিত হাত দুটো মাথায় ঠেকিয়ে বলল, তোমাদের দুঃখ দেখে মহাপ্রভু নিজে মশারির কোণ ধরে সারা রাত্রি দাঁড়িয়ে আছে। আবার আমি যখন কথা বলছি প্রভু তোমাদের বুকের উপর পড়ে গিয়ে জড়িয়ে ধরলো আলিঙ্গন করতে। ধন্য তোমরা, এই মন্দিরে আসায় আমার মন্দির ধন্য হলো। আমি আর কোনো দিন মহাপ্রভুকে দেখিয়ে ভিক্ষায় বের হব না। আসলে ব্যাপারটা কি জানো, আমরা ভীষণ গরিব। প্রভু কত মানুষকে অর্থ দিয়েছে, কিন্তু তাদের মন নাই। আমাকে অর্থ দেয়নি, দিয়েছে মন। সারা বছর ভিক্ষার মাধ্যমে যা সংগ্রহ করি, মহাপ্রভুর জন্ম উৎসবে গ্রামের সমস্ত গরিব জেলে ডোমেদের ডেকে তৃপ্তি সহকারে খাইয়ে আনন্দ পাই। তোমার মাথার টিকি দেখে মনে হচ্ছে তুমিও বৈষ্ণব ভক্ত। গৃহস্বামী যেই 2 চোখ বন্ধ করে কি যেন বলতে লাগলেন অস্ফুট সুরে, আমরা সেই সুযোগে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়লাম। টিকিটা ছিল বলেই স্যার সেদিন রক্ষা পেলাম, না হলে হয়তো বাড়ির মালিকের হাতে মারই খেতাম। রাজুর কথা শুনে রতন স্যার হো হো করে আবার হেসে ওঠেন। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।